আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাঞ্চুয়েশন মানে হলো বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলা হয়, আর ক্যাপিটালাইজেশন মানে হলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরের ব্যবহার। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমরা শিখবো আজকের ক্লাসে খুব সহজে সাবলীলভাবে, এবং আমরা সকল নিয়ম দেখব। তোমাদের অনেকেরই অনেক কিছু অজানা আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি যে ইংরেজিতে ব্যবহৃত পাঞ্চুয়েশন মার্কগুলো বা বিরাম চিহ্নগুলো কি কি। প্রথমে দেখা আছে হলো ফুল স্টপ বা পূর্ণ বিরাম চিহ্ন, যাকে বাংলায় বলা হয় দাড়ি। তো চিহ্নটাকে এই যে এইভাবে প্রকাশ করা হয়, দেখো মার্ক করে দিয়ে দিলাম। এরপর আছে কমা, যাকে এইভাবে প্রকাশ করা হয়, দেখো এই যে মার্ক করে দিলাম। এরপর আছে সেমিক্লোন, বা এটাকে বাংলাতে অর্ধচ্ছেদও বলা হয়, তাহলে সেটাকে এইভাবে প্রকাশ করা হয়, চিহ্নটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপর আছে কিন্তু ক্লোন, যাকে এই যে এইভাবে প্রকাশ করা হয়। এরপর আছে হলো নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক বলা হয় বাংলায়, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। তো এটার দুইটা নাম আছে, নোট অফ ইন্টারোগেশন অথবা কোশ্চেন মার্ক, যে কোনো একটা তোমরা বলতে পারবে। তো অনেকেই কোশ্চেন মার্ক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এটা অনেক সহজ। আর তোমরা চাইলে এটাও বলতে পারো, নোট অফ ইন্টারোগেশনও বলতে পারো, একই কথা। তো এটার বাংলা মিনিংটা হলো প্রশ্নবোধক চিহ্ন। আর দেখো এটাকে এই যে ঠিক এভাবে প্রকাশ করা হয়। এরপর আসি হলো নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়বোধক চিহ্ন, যেটাকে ঠিক এভাবে প্রকাশ করা হয়। এরপর আসি হলো অ্যাপোস্ট্রফি। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটার ব্যবহার তোমরা অনেকেই কিন্তু এখনো জানো না। তাহলে অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমা, এটাকে ঠিক এইভাবে প্রকাশ করে, মানে কমাই জাস্ট উপরে দেওয়া হয়, উপর সাইডটা। আচ্ছা, এরপর আছে ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন, যাকে এইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, ইনভার্টেড কমা বা দুই প্রকার হয়, ডাবল সিঙ্গেল ইনভার্টেড আর ডাবল ইনভার্টেড। তো এটা যাচ্ছে না আপাতত, আমরা ডাবলটাই শিখতেছি, কারণ ডাবলটাই বেশি আসে। আচ্ছা, এখন পাঞ্চুয়েশন মার্কগুলো কি কি তা চিনলাম। এখন এগুলোর ব্যবহার এবং ব্যবহারের নিয়মটা একটু আমরা শিখবো, চলো। তো প্রথমে দেখতে পাচ্ছ পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারে আছে হলো আমাদের ফুল স্টপ। তো ফুল স্টপের ব্যবহারটা খুবই সাধারণ এবং তোমরা এটা ম্যাক্সিমাম সবাই জানো। তো দুইটা রুলের মধ্যে প্রথম রুলটা হলো সাধারণ সেন্টেন্সের শেষে কোনো বক্তব্যের পূর্ণবিরতির ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহৃত হয়। এটা কিন্তু তোমরা সবাই জানতা। যেমন ধরো, জাস্টিন ইজ এ ফেমাস সিঙ্গার, এখানে একটা বাক্য শেষ হয়েছে, লাস্টে ফুল স্টপ দিয়ে দিছি। আবার দুই নাম্বার দেখো, রিসপেক্ট ইউর এল্ডার্স, এখানেও একটা বাক্য শেষ হয়েছে, লাস্টে ফুল স্টপ দিয়েছি। তারপরে মে ইউ লিভ লং, এখানে একটা বাক্য শেষ হয়েছে, লাস্টে ফুল স্টপ দিয়ে দিয়েছি। কিন্তু দ্বিতীয় রুলটা তোমরা অনেকেই জানো না, যেটা খুব একটু জটিল মনে হতে পারে, বাট আমি বুঝিয়ে দিলে দেখো সহজ লাগবে। দেখো, অ্যাব্রিভিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, এর ক্ষেত্রে ফুল স্টপ এর ব্যবহার হয়। আচ্ছা, অ্যাব্রিভিয়েশন মানে কি? অ্যাব্রিভিয়েশন মানে হলো, এটা কিন্তু আগেও কয়েকটা ক্লাসে পড়িয়েছি, আর্টিকেলে পড়িয়েছি, বা অন্য অন্য ক্লাসগুলোতে আমি কিন্তু অ্যাব্রিভিয়েশনটা আসে মাঝে মধ্যে, আমি পড়াই দিই। অ্যাব্রিভিয়েশন মানে হলো কোনো বড় একটা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। যেমন তোমাকে আমি যদি বলি, দেখো আমরা কি ডক্টর, ডক্টর এই যেভাবে থাকে না, DOCTOR, তাই না, ডক্টর। আচ্ছা, এই ডক্টরকে আমরা সংক্ষেপে কি লিখি? DR লিখি না, বলো? তাহলে এইরকম সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপের লাস্টে একটা ডট দিতে হয়, যে যেমন দিছি আমি, এটাকে ফুল স্টপ দিতে হয় আর কি। তাহলে দেখো, এরপর আরেকটা উদাহরণ দেখাই। এরপর আসে মিস্টার। মিস্টারটা খুবই আসে পরীক্ষায়। মিস্টারের ক্ষেত্রে কি করতে হয়? MR দিয়ে তারপরে ডট দিতে হয়। মানে শুরুর ওয়ার্ডটা লাস্টের ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা সংক্ষিপ্ত রূপ বানাই ফেলতে পারি। আর আরও কিছু আছে, যেমন লিমিটেড আছে। লিমিটেড এটা পরীক্ষায় তেমন আসে না, তারপরে দেখাই দিচ্ছে। লিমিটেডকে কি দিয়ে প্রকাশ করে? LTD দিয়ে প্রকাশ করে। লাস্টে একটা ডট দিয়ে দিলাম। এরপরে ধরো, কোনো দেশের নামও হইতে পারে, যেমন ধরো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, USA। এইগুলোর মাঝেও কিন্তু ডট দেওয়া যেতে পারে, এগুলোর মাঝেও কিন্তু ডট দেওয়া যেতে পারে, তাই না? এরপরে ধরো আছে আমাদের বিভিন্ন ডিগ্রি আছে, বিএ ডিগ্রি, ডিগ্রি, এইগুলোর পরেও কিন্তু এরকম বিএ ডিগ্রি, এগুলো কিন্তু যেভাবে ফুল স্টপ বসে। বা তুমি যদি চাও যে ফুল স্টপ ছাড়াও কিন্তু এগুলো লেখা যায়, এগুলো কিন্তু ফুল স্টপ ছাড়াও লেখা যায়। তো আমাদের গুরুত্বপূর্ণ হলো যে উপরের তিনটা আমি লিখলাম, নিচের গুলা কিন্তু ফুল স্টপ ছাড়াও লেখা যায় আর কি, তাই না? আচ্ছা, তো গুরুত্বপূর্ণ হলো আমাদের এই তিনটা অনেকেই তোমরা ভুল করো, কিন্তু আমি লক্ষ্য করেছি। এরপরে চলো, এরপর আমরা দেখবো কমার ব্যবহারটা। কমার ব্যবহারের রুলটা কিন্তু অনেকগুলো রুল আছে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কমা তোমরা হিউজ পরিমাণে ভুল করো কমাতে। তাহলে দেখো, প্রথমে রুলটা যে আছে সেটা হলো, সমজাতীয় 3 বা ততোধিক ওয়ার্ড যদি পাশাপাশি বসে এবং শেষে দুটি ওয়ার্ড অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তবে তার আগের ওয়ার্ডকে পৃথক করতে কমা বসে। মানে হলো, ধরো তোমার 3টা সমজাতীয় জিনিস থাকতেছে, সমজাতীয় ধরো নাম আছে, যেমন ধরো এই যে উদাহরণে দিয়েছি রামিম, আচ্ছা সিয়াম, এরপরে জাদু। এখন লাস্টের যে দুইটা, ওই দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, আর তার আগেরটাই যে কমা দিতে হবে। তাহলে বুঝছো কমার ব্যাপারটা? এই যে দেখো, এই যে কমার ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? এই যে কমা, বুঝছো এই কমাটা ব্যবহার? ওকে। এরপর একটা উদাহরণ দেখো, ইউ আর অনেস্ট, ব্রেভ অ্যান্ড স্ট্রং। তাহলে দেখো, তিনটাই গুণাবলীর নাম, এখানে কিন্তু কোনো কমা দিয়ে নেই। কমাটা কোথায় হবে বলো তো? কমা হবে ইউ আর অনেস্ট, এই যে এখানে ইউ আর অনেস্ট, ব্রেভ অ্যান্ড স্ট্রং। ভেরি গুড। দেখছো, তাহলে অনেস্ট হবে কোথায়? এই যে এখানে অনেস্টের পরে।
সমজাতীয় তিনটা ওয়ার্ড আছে, তিনটাই গুণাবলীর নাম, তাই না? স্ট্রং, ব্রেভ অ্যান্ড কি আছে? অনেস্ট। অনেস্ট, ব্রেভ অ্যান্ড স্ট্রং আছে। তাহলে লাস্টের দুইটা দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, অনেস্ট আর ব্রেভের মাঝখানে একটা কমা হবে। আচ্ছা, তাহলে চলো আমরা 2 নাম্বারটা একটু দেখি। 2 নাম্বার আছে শব্দের পুনঃপুন। আচ্ছা, এইটা মানে কি? দেখো, শব্দের পুনঃপুন ব্যবহার হলে সেক্ষেত্রে তাদের মাঝে কমা বসে। এটা মানে কি? দেখো, পুনঃপুন মানে হলো একই শব্দ দুইবার থাকা। যেমন ধরো টুইঙ্কেল টুইঙ্কেল, এরকম যদি একই শব্দ দুইবার থাকে, যেমন ধরো এই যে উদাহরণ দিচ্ছি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তাহলে এই ক্ষেত্রে সমজাতীয় ওয়ার্ড যদি এরকম থাকে, তাহলে এখানে কিন্তু আমাদের কমা বসে মাঝখানে। পুনঃপুন মানে একই শব্দ দুইবার হয়েছে। পুনঃপুন মানে উপরেরটা ছিল সমজাতীয়, আর এটা হলো একই শব্দ যদি দুইবার থাকে, হুবহু দুইবার থাকে। যেমন এখানে শুরুতে আছে টুইঙ্কেল, তারপর আবার আছে টুইঙ্কেল, তো সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানে কমা দিয়ে সেপারেট করতে হয়। আচ্ছা, তাহলে এটা আমরা শিখে ফেললাম। এরপরে চলো রুল নাম্বার 3। এরপরে চলো রুল নাম্বার 3-তে। দেখো, এইটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো। ইয়েস, তারপরে নো, ওয়েল, ওয়াই, ও, এই সেন্টেন্সের শুরুতে যদি এইগুলো থাকে তাদের পরে কমা বসে। আরেকটা জিনিসও কিন্তু আছে, এই আরেকটা জিনিসও কিন্তু আছে, প্লিজ, তাই না? প্লিজ, এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের পরে কমা বসে। যেমন ইয়াস, দেখছো ইয়াস বসছে, তাহলে এখানে কিন্তু পরে কমা বসছে। এরপরে হি উইল কাম টুমরো, আবার আছে ও, দেখো ও দ্যাটস রাইট, দেখছো এখানেও কিন্তু এই যে আমাদের একটা কমা বসছে। তাহলে তোমরা কিন্তু আশা করি বুঝতেছো বিষয়গুলো, তাই না? এগুলো কিন্তু বোঝা উচিত। তাহলে এই এই শব্দগুলো যদি থাকে সেন্টেন্সের শুরুতে, এই ওয়ার্ডগুলো যদি থাকে, ইয়েস, নো, ওয়েল, ওয়াই, ও, এইগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কমা বসে, এরপরে কমা বসে। ওকে, চলো তাহলে পরেরটায় যাই, 4 নম্বরে। সেন্টেন্সের মধ্যে তারিখ এর পূর্বে, সেন্টেন্সের মধ্যে তারিখের পূর্বে কিন্তু আমাদের কমা বসে। যেমন ধরো, যেমন ধরো হি উইল কাম অন সানডে, দেখছো সানডে, আচ্ছা এই পর্যন্ত। এরপরে দেখো, এরপরে কিন্তু কি আছে? ডেট আছে একটা, সানডে দ্য 7th May 2026। দেখো, তাহলে আমার দুইটা কমা বসছে এখানে, একটা হলো এই সম্পূর্ণ তারিখের আগে, আর একটা হলো এই যে বছরের আগে। তাহলে এরকম যদি আশা করি তোমরা পারবে। এটা একটু ভালো করে দেখে নাও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারিখের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরের নিয়মটা দেখো, 5 নম্বর নিয়ম, সেটা হলো ট্যাগ কোশ্চেনকে সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করতে কমা ব্যবহার করা হয়। ট্যাগ কোশ্চেন মানে কি একটু বোঝো। ট্যাগ কোশ্চেন মানে হইলো, ধর আমি বললাম সে যাচ্ছে, তার লাস্টে বলে দিলাম সে কি যাচ্ছে না, মানে এরকম একটা বাক্য। মানে বাক্যে একই সাথে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে। যেমন ধরো উদাহরণ দিছি, হাসান হ্যাজ ডান দিস ওয়ার্ক, তারপরে কি আছে দেখো, হ্যাজেন্ট হি। তাহলে দেখো, একটা বাক্যের মধ্যে কিন্তু, একটা বাক্যের মধ্যেই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এই সব ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্স দুইটাকে আমাদের কমা দিয়ে ভাগ করতে হয় বা সেপারেট করতে হয়। তাহলে দেখো, এই যে আরেকটা উদাহরণও দিয়েছি, হি ইজ নট গুড, ইজ হি, দেখছো দুইটা, এটি প্রথমটা হি ইজ নট গুড, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা সবাই জানো। আর এই পরেরটা অংশটা কি? ইজ হি, তাহলে এর দুইটার মাঝে কি কমা বসবে, তাই না? আচ্ছা, ওকে। এরপর দেখো, এই পরেরটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই জানো না কিন্তু এটা, আমি একটি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। 6 নম্বর রুলটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 6 নম্বর রুলটা খুবই গুরুত্বপূর্ণ, 6 নম্বর রুলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আছে কি দেখো, লেটার এর স্যালুটেশন, লেটার এর স্যালুটেশনের পরে কমা বসে। শুধু লেটার না, যে কোনো স্যালুটেশনের পরে, আমি এইখানে লেটার বাদ দিয়ে সব স্যালুটেশনের পরেই, যে কোনো কোথাও যদি স্যালুটেশন হয়, যেমন ধরো উইথ ডিউ রেসপেক্ট, অথবা এই যে ডিয়ার, ডিয়ার মাসুম, এইভাবে, তারপর স্যার, এইগুলোর পরে কিন্তু তোমার কমা বসে। স্যালুটেশন মানে কি একটু বোঝাই তোমাদের। স্যালুটেশন মানে সম্বোধন, মানে সম্বোধন করা কাউকে। ধরো আমি করতেছি ডিয়ার স্যার, রেসপেক্টেড স্যার, এভাবে যদি আমি কাউকে সম্বোধন করি, সেই ক্ষেত্রে কিন্তু তারপরে কমা বসে। স্যালুটেশন মানে হলো সম্বোধন করা, সম্বোধন করা। যেমন ধরো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, আমি একটু কেটে দিচ্ছি। এটা দেখো, ডিয়ার মাসুম, তো মাসুমকে আমি সম্বোধন করছি, তাহলে এরপরে একটা কমা বসবে। এরপরে এই যে ফেথফুলি ইয়োর্স, এই যে আমরা অ্যাপ্লিকেশন লিখি, এরপরে একটা কমা হয়। আবার ইয়োর সিন্স, আরও উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু আরও উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, দেখছো এটার পরেও কিন্তু এই যে কমা হয়, দেখছো। তাহলে এইগুলা কিন্তু আমাদের জানতে হবে, এগুলো কিন্তু আমাদের জানা থাকা লাগবে। তাহলে স্যালুটেশন, এই নিয়মটা অনেকেই তোমরা জানতা না। তাহলে এরপরে দেখো 7 নম্বর রুল, এইটা দেখো, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর কমা বসে। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর কমা বসে, অনেকেরই শুনে যারা জুনিয়র ক্লাসে আছো তাদের কিন্তু মাথার উপর দিয়ে গেছে, কারণ তোমরা এখন এইগুলো কিছুই জানো না যে ডিরেক্ট স্পিচ কি, রিপোর্টিং ভার্ব কি। তবে আমি যদি সহজ একটু বলি, যদি কোনো উক্তি থাকে, উক্তি, কোনো ব্যক্তির উক্তি থাকে, যেমন হি সেইড, মানে সে বলল, আই এম ইল, আমি অসুস্থ, তো এই যে তার সে, মানে সে বললো, এরপরে একটা কমা হয়।
আর এই যে এইগুলাকে ইনভার্টেড কমা বলে, এগুলো আমরা এই যে পরে শিখবো, মানে ইনভার্টেড কমার পরে পরে হ্যাঁ, কয়েকটা নিয়ম পরে ইনভার্টেড কমা আছে। তো আপাতত আমরা কমাটা দেখি যে হি সেইড, বুঝো, হি সেইড মানে সে বললো, মানে তার উক্তিটা, তো উক্তির আগে সে যে যা বললো তার আগে একটা কমা বসেছে। তাহলে হি সেইড, সে বললো, আই এম ইল, আমি অসুস্থ। এই তো। এরপর দেখো আবার কামাল সেইড, তাহলে কামাল বললো, তারপরেও কিন্তু এই যে একটা কমা বসছে, দেখছো, একটা কমা বসছে। এরপরে এরপরে মাই ফাদার ইজ ইল, আমার বাবা অসুস্থ, দেখছো। তাহলে এই যে উক্তির আগে একটা কমা বসতেছে। আচ্ছা, আর উক্তির পাশে যে এটা আমরা পরে যেও আবার শিখবো, এই যে একটু পরে আবার শিখবো যে এই যে উক্তিকে আমরা সবসময় ইনভার্টেড কমা দিয়ে আটকাইতে হয়, উক্তিকে সবসময় কি দিয়ে আটকাইতে হয়, ইনভার্টেড কমা দিয়ে আটকাইতে হয়, ইনভার্টেড কমা দিয়ে আটকাইতে হয়। আচ্ছা, এরপর দেখো 8 নম্বর রুল, পরপর দুটি স্থানের নাম বসলে দ্বিতীয়টির পূর্বে কমা বসে। যেমন হি লিভস অ্যাট দৌলতপুর, খুলনা, দেখছো, মানে পর্বত যদি দুইটা নাম থাকে, জায়গার নাম থাকে, দুইটা জায়গার নাম থাকে, সেক্ষেত্রে মাঝখানে একটা কমা বসে। যেমন দৌলতপুর একটা কিন্তু যে ঈশান নাম, জায়গার নাম, আবার খুলনা একটা জায়গার নাম, তাহলে এর দুইটার মাঝখানে এই যে দেখছো কমা বসছে। আচ্ছা, এরপরে আই লিভ অ্যাট মিঠাপুকুর ইন রংপুর, দেখছো, আই লিভ ইন মিঠাপুকুর ইন রংপুর। তাহলে এইখানে কিন্তু কমা বসে নাই, কেন কমা বসে নাই, কারণ এই যে পরপর নাই, দেখছো, এই যে আছে ইন, বুঝছো, আই লিভ এট মিঠাপুকুর ইন রংপুর। এই ক্ষেত্রে কিন্তু এই যে ইন আছে বলে দুইটা পাশাপাশি নাই, ইন আছে বলে কিন্তু কমা বসে নাই, কিন্তু যদি ইনটা না থাকতো তাহলে কিন্তু এখানে একটা কমা বসতো, যে আই লিভ এট মিঠাপুকুর রংপুর, দেখছো। আচ্ছা, আশা করি বুঝছো। এরপরে দেখো প্লিজ, দেখো প্লিজ যদি বাক্যের শেষে ব্যবহৃত হয় সেক্ষেত্রে প্লিজের পূর্বে কমা বসে, এটা তোমরা সবাই জানতা। আর এটা প্রচুর আসেও, যে গিভ মি এ পেন প্লিজ, তাহলে প্লিজ লাস্টে বসছে, এর আগে একটা কমা বসবে, এর আগে একটা কমা বসবে। ভেরি গুড। এরপর দেখো 10 নম্বর রুলটা, 4 বা ততোধিক অঙ্কবাচক সংখ্যা লিখতে কমা ব্যবহৃত হয়। 4 বা ততোধিক অঙ্কবাচক সংখ্যা লিখতে কমা ব্যবহৃত হয়। 4 বা ততোধিক অঙ্কবাচক সংখ্যা লিখতে কমা ব্যবহৃত হয়। এটা তোমরা অঙ্কেও শিখছো, যে 3 খর্ব, দেখো এই যে 1 1 2 3, দেখছো 500-র পরে যায় কিন্তু এই যে একটা কমা বসছে, বুঝছো, মানে 23,000। তোমরা অঙ্কে এটা শিখছো, এই ব্যাপারটা তো জানো তোমরা। এটা তেমন একটা আসে না আমাদের ইংলিশে, তেমন একটা এটা পরীক্ষা আসে না, আশা করি বুঝছো, এটা তোমরা জানো অলরেডি। এরপর দেখো 11 নম্বর রুলটা, একাধিক ক্লজ পৃথক করতে কমা ব্যবহার করা হয়। এটা তোমাদের ইদানিং দেখতেছি পরীক্ষায় বেশ আসতেছে, আমি এটাকে স্টার দিয়ে দিই, এটা বেশ কিন্তু পরীক্ষা ইদানিং আসতেছে। তাহলে এইটার রুলটা কি, যে একাধিক ক্লজ পৃথক করতে কমা। আচ্ছা, এখানে দেখো ক্লজ মানে হলো বাক্যাংশ, ক্লজ মানে হলো বাক্যাংশ, মানে যদি একাধিক বাক্যাংশ থাকে সে একটা সেন্টেন্সে, তাহলে এটাকে কমা দিয়ে আলাদা করতে হয়। যেমন ধরো আই নো হু হি ইজ, আবার তারপরে হোয়ার হি লিভস। তোমরা যারা ক্লজের ক্লাস করেছো, আমার মানে সেন্টেন্সের ক্লাস করেছো, সেন্টেন্সের মধ্যে কিন্তু আমি ক্লজটা একটু পড়িয়ে দিয়েছিলাম। তো এই ক্লজ না বুঝলে ওইখানে যে একটু দেখে আসবা, ক্লজটা একটু দেখে আসবা। আচ্ছা, তাহলে ক্লজ মধ্যে আপাতত তুমি মনে রাখো, এইটুকু জেনে রাখো যে ক্লজ হলো একটা সেন্টেন্সের অংশ, একটা বাক্যাংশ বলা যায়। তো একাধিক বাক্যাংশ যদি একটা বাক্যের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে কমা দিয়ে তাকে সেপারেট করতে হয়। যেমন ধরো এই যে এখানে আছে আই নো হু হি ইজ, আবার হোয়ার হি লিভস, তাহলে দুইটা অংশ আছে, তাহলে এটাকে আমি কমা দিয়ে পৃথক করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে এরপরে আমাদের কমা কিন্তু শেষ হলো, এরপরের নিয়মটা চলে যাই। এর পরের নিয়মটা হলো ক্লোনের, ক্লোন পরীক্ষায় খুবই কম আসে, তারপর আমরা একটু দেখে নিই। দুইটা নিয়ম মাত্র আছে, খুবই সহজ সহজ। প্রথমত, সময় লেখার ক্ষেত্রে ঘন্টা বা মিনিটের মধ্যখানে ক্লোন বসে, বুঝছো, মানে সময় লেখার ক্ষেত্রে তোমরা টাইম বলো, যেমন ধরো 8:30, এখানে 8:30 AM, তাই না, এই যে দেখো, তাহলে এখানে কিন্তু ঘন্টা আর মিনিটের মাঝখানে একটা ক্লোন বসে, দেখো এখানেও কিন্তু একটা ঘন্টা আর মিনিটের মধ্যে বসছে, কোলন বসছে। এরপরে ডায়লগ বা এটা এটা তো তোমরা জানো, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডায়লগ বা সংলাপে বক্তার নামের পর ক্লোন বসে, মানে ডায়লগ বা সংলাপে বক্তার নামের পরে কিন্তু ক্লোন বসে। যেমন ধরো দীপা বলতেছে, যে দীপার পরে একটা কি ক্লোন বসছে না, রনি হাউ আর ইউ, আবার রনি বলতেছে আই এম ফাইন হাউ আর ইউ, মানে এইভাবে আর কি। তো দেখছো রনির পরে বা বক্তার নামের পরে কিন্তু একটা ক্লোন বসছে। তাহলে এই হলো আমাদের মেনলি ক্লোনের ব্যবহার। এরপরে আসবে সেমিক্লোন। আচ্ছা, সেমিক্লোনের ক্ষেত্রে সেমিক্লোনেরও খুব বেশি একটা আসে না, এটা খুবই কম আসে। তারপরে এগুলো আমরা একটু দেখে নিচ্ছি, দুইটা যে কয়টা গুরুত্বপূর্ণ রুল আছে আমি একটু দেখাই দিচ্ছি। তো সেমিক্লোনের দুইটা নিয়মই আছে মাত্র। তো দুইটা নিয়ম কি, প্রথম নিয়মটা হচ্ছে কমা অপেক্ষা বেশি এবং ফুল স্টপ অপেক্ষা কম সময় থামার জন্য সেমিক্লোন ব্যবহার করা হয়। মানে এটা যদি আমরা থামতে চাই কমা অপেক্ষা বেশি কিন্তু ফুল স্টপ অপেক্ষা কম, মানে মাঝামাঝি, এদের মাঝামাঝি একটা সময় যদি আমরা বিরতি নিতে চাই, যেহেতু এই আমরা পড়তেছি পাঞ্চুয়েশন, এটার মানে হলো বিরাম চিহ্ন, মানে বিরতি নেওয়া, তাহলে এর চেয়ে যদি আমরা কম সময়ে বিরতি নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। এখানে উদাহরণের দিকে একটু খেয়াল করো, এখানে আছে
টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। তাহলে দেখো এখানে দুইটা সেন্টেন্সের মাঝখানে কিন্তু একটা বিরতি দরকার ছিল। বিরতিটা কেমন? বিরতিটা হলো কমা থেকে বেশি আর ফুল স্টপ থেকে কম। তাহলে এই বিরতির জন্য কিন্তু এই যে আমরা সেমিকোলন ব্যবহার করছি। আরেকটা মজার বিষয় লক্ষ্য করো, তোমরা কি সেন্টেন্সটার মানে জানো বলো তো? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা সেন্টেন্স, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। এটা মানে হলো, তোমরা কিন্তু অনেকেই জানো, তারপর আমি বলে দিচ্ছি, মানুষ মাত্রই ভুল। টু আর ইজ হিউম্যান মানে হলো মানুষ মাত্রই ভুল। টু ফরগিভ ইজ ডিভাইন মানে হলো ক্ষমা করা মহানুভবতা। দেখো আমি তাহলে বাংলা একটু লিখে দিই, তোমরা একটু লিখে রাখো, হ্যাঁ? লিখে রেখো, কাজে দিবে। বলে না মাঝে মধ্যেই তো বলে যে মানুষ মাত্রই ভুল, তাহলে এটা আমরা কিন্তু ইংলিশে বলতে পারি। ইংলিশে কি বলবো? টু টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান, আর টু ফরগিভ ইজ ডিভাইন। তাহলে এটা মানে কি? মানুষ মাত্রই ভুল করে আর ক্ষমা করা মহানুভবতা। আচ্ছা, আশা করি বুঝছো। এরপরে দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহ যখন কনজাংশন বাদ দেওয়া হয়, দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহ যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন ধরো উদাহরণটা, উই ওয়েন্ট টু প্লে গ্রাউন্ড, উই প্লেড ফুটবল, উই উই এনজয়েড আওয়ারসেলফ। তাহলে দেখো এখানে কিন্তু অ্যান্ড ছিল, মানে কনজাংশন মানে বোঝাইছে যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, যেমন অ্যান্ড আছে, বাট আছে, এগুলা। তো দেখো এখানে অ্যান্ড হইতো, যদি আমরা এখানে মূলত অ্যান্ড ছিল, অ্যান্ডের জায়গায় আমরা কি দিতে পারি? এখানে আমরা সেমিকোলনগুলো ব্যবহার করতে পারি, যে এখানে সেমিকোলনগুলো ব্যবহার করতে পারি। তো আশা করি তোমরা বুঝছো। এরপরে চলো আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। পরের নিয়মটা হলো আমাদের কোশ্চেন মার্ক। পরের নিয়মটা কি আমাদের? পরের নিয়মটা হলো আমাদের কোশ্চেন মার্ক। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। কোশ্চেন মার্ক মানে হলো কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন। এটার ব্যবহারটা আমরা একটু চলো দেখি। এটা ব্যবহারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। তো প্রথম নিয়মটা খুবই সিম্পল অ্যান্ড খুবই সাধারণ নিয়ম। সেটা হলো সরাসরি প্রশ্ন করা বোঝালে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসে। এখন এটা তোমরা সবাই জানতা। যেমন ধরো সরাসরি যদি কোশ্চেন থাকে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টাস্ক, এইসব ক্ষেত্রে কিন্তু তোমার লাস্টে কোশ্চেনবোধক চিহ্ন বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে বা কোশ্চেন মার্ক বসে। কিন্তু পরেরটা একটু দেখো, একাধিক প্রশ্ন পরপর থাকলে শেষে শেষে প্রশ্নের শেষে কোশ্চেন মার্ক বসে। তার মানে যদি দেখো এই যে এখানে দুইটা প্রশ্ন আসছে কিন্তু একসাথে, দেখো হোয়ার আর ইউ গোয়িং অ্যান্ড ওয়াই আর ইউ রানিং, তাহলে দুইটা কোশ্চেন আছে না? তাহলে এখানে কি বলতো, দুইটা কি আলাদা আলাদা করে হবে না, একসাথেই হবে, যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে লাস্টে, তো কোশ্চেন মার্কটা বসবে। আচ্ছা, এরপরেরটা একটু দেখো, কোনো বক্তার বক্তব্যে কিছু অংশে সন্দেহ থাকলে সে অংশের পরে কিন্তু কোশ্চেন মার্ক বসে। যেমন ধরো হিজ অনেস্টি, মানে এখানে প্রশ্ন করছে যে তার সততা, মানে এখানে কিন্তু একটা সন্দেহজন, মানে একটা প্রশ্ন করছে। তোমরা কি বুঝতেছো যে হিজ অনেস্টি মানে এইভাবে প্রশ্নটা করছে, হিজ অনেস্টি। আচ্ছা, মানে প্রশ্ন করছে যে তার সততা। ওকে, আচ্ছা, আমরা বলি না যে সে কি ভালো মানুষ, আমরা এইভাবে বলি না, এটা কিন্তু প্রশ্ন করা যে সে কি ভালো মানুষ, বা এইখানে তেমনই বলছে যে হিজ অনেস্টি মানে তার সততা। আচ্ছা, ওকে। এরপর দেখো, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্নবোধক বা কোশ্চেন মার্ক বসে। এটা তোমরা আগেই দেখছো না? একটু আগে আমরা দেখছি যে দে ওয়েন্ট দেয়ার, তো ট্যাগ কোশ্চেনে ডিড দে, তাহলে এটা কিন্তু দেখো লাস্টে কিন্তু একটা কোশ্চেন মার্ক বসছে। ট্যাগ কোশ্চেনে কোশ্চেন মার্ক বসে, মানে তোমার এই যে দুইটা অংশ আছে কিন্তু এখানে, একটা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা আছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো দুইটা অংশে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে বসে আমাদের কমা, আর লাস্টে গিয়ে তোমার ডিড দে, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার পরে বসে হলো আমাদের। এরপর আমাদের দেখব নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়বোধক চিহ্নের ব্যবহারটা। তো দেখো একটাই মাত্র রুল আছে এখানে, খুবই সিম্পল রুল, এটার মাধ্যমে কিন্তু তোমরা সব শিখে ফেলবে। যেমন ধরো প্রথমে আছে, যেসব সেন্টেন্স দ্বারা হাসি, কান্না, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি মনের ভাব প্রকাশ করে তাদের শেষে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন বসে। আবার একটা জিনিস দেখো, আমি একটা অ্যাডিশনাল লিখে রাখছি, অ্যালাস, হুররে, উপস, এগুলো থাকলে কিন্তু এরপর সেন্টেন্সের শুরুতে যদি এগুলো থাকে, এগুলোর পরেও কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটা বসে। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমরা দিয়েছি যে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এরপরে আমাদের আশ্চর্যবোধক চিহ্ন বসছে। এখন এইটা নিয়ে তোমাদের সমস্যা না, সমস্যা হয় এই যে নিচের দুইটা বাক্য লিখছি না, এই দুইটা বাক্য নিয়ে তোমাদের একটু প্রবলেম ফেস করতে হয়। তাহলে এই দুইটা বাক্য কি বলছে দেখো, বলছে হলো আলাস উই লস দ্য গেম, মানে আরে, মানে অ্যালাস মানে দুঃখ, আমরা গেমটি হেরে গিয়েছি আর কি। তাহলে এই সব ক্ষেত্রে এই যে অ্যালাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরপরে কিন্তু একটা কি বসে, আশ্চর্যবোধক চিহ্ন বসে, বুঝছো? এই যে আবার এখানে আছে হুররে, এটার পরেও কিন্তু একটা বিস্ময়বোধক বা আশ্চর্যবোধক চিহ্ন বসবে। হুররে হলো খুশির প্রতীক, যে হুররে মানে আনন্দের প্রতীক, উই ওয়ান দ্য গেম মানে আমরা ম্যাচটি জিতেছি। কিন্তু এখানে বলছে আলাস উই লস দ্য গেম, মানে দুঃখ, আমরা
ম্যাচটি হেরে গিয়েছি আর কি। আচ্ছা, তাহলে আশা করি বুঝলা এই দুইটা জিনিস আশা করি। আর যদি উপস থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটার পরে আশ্চর্যবোধক চিহ্ন বসে। এরপর চলো আমরা দেখতেছি হলো অ্যাপোস্ট্রফি কমার ব্যবহার। তোমরা এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকো, অনেকেরই অনেক কনফিউশন আছে, এবং এই রুলটা অ্যাপোস্ট্রফি কমাটা তোমরা অনেকেই কিন্তু স্কিপ করতে চাও, পড়তে চাও না সহজে। তাহলে এইটা আজকে তোমরা একটু শিখে নাও ভালো করে, অ্যাপোস্ট্রফিটা কোথায় কখন বসে বা কিভাবে বসে। দেখো, অ্যাপোস্ট্রফি মূলত কেন বসে? অ্যাপোস্ট্রফি মূলত এর বা দের বোঝাতে শব্দের শেষে বসে। বুঝছো কথা? এর বা দের বোঝাতে শব্দের শেষে অ্যাপোস্ট্রফি কমা প্লাস এস বসে। আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন ধরো এখানে আমি বোঝাইতে চাই যে দিস ইজ কামালস পেন, মানে এটা কামালের কলম। তাহলে এর বোঝাইতে কামালের বোঝাইতে আমি কামালস দিছি, কামাল, তারপরে একটা অ্যাপোস্ট্রফি, তারপরে এস বসাইছি। বুঝছো? আচ্ছা, তাহলে আমি এখানে একটা জিনিস দেখো লিখে রাখছি যে এর এর বোঝাইলে কিন্তু তোমার ওই যে অ্যাপোস্ট্রফি তারপরে কমা। কিন্তু এই যে নতুন একটা জিনিস দেখো, যদি দের বোঝাই তাহলে কিন্তু এখানে দেরের ক্ষেত্রে যদি দের বোঝাই মানে প্লুরাল বোঝাই, তাহলে কিন্তু এস এর পরে অ্যাপোস্ট্রফিটা হয়। এটা নিয়ে নতুন লাগতেছে না? দেখো আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। এইখানে আছে রিনা রিডস ইন এ গার্লস স্কুল, মানে রিনা মেয়েদের স্কুলে পড়ে। দেখো এই যে এই শব্দটা দেখো, মেয়েদের স্কুলে পড়ে। তাহলে মেয়েদের স্কুলে পড়ে এখানে বোঝাইছি মেয়েদের, এই যে দেখো বাংলায় লিখছি মেয়েদের, আর উপরে বোঝাইছি কামাল এর। তাহলে বলো, তাই কামাল এর বোঝাইছি, তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, আর এখানে নিচে মেয়েদের বুঝাইছি, যেহেতু দের আছে এই যে দের লাস্টে মেয়েদের, তাহলে সেই ক্ষেত্রে আমার এস এর পরে অ্যাপোস্ট্রফি বসছে। বুঝছো? এরপরে দেখো, কোনো ভার্বের ক্ষেত্রে যদি কোনো লেটার উজ্জ্ব থাকে, মানে কোনো ভার্বের ক্ষেত্রে যদি কোনো লেটার উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি কমা বসে। যেমন ধরো ওই যে আই অ্যাম, ইউ আর, ক্যান নট, তারপর আই উইল, তাই না? যেমন এই যে বসে কি আই উইল অ্যাপোস্ট্রফি ডাবল এল, আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, তাই না? আই উইল, আই শ্যাল, তাই না? এইগুলোর ক্ষেত্রে কিন্তু আই উড। বুঝছো? তাহলে এই সব জিনিসপাতির ক্ষেত্রে কিন্তু আমাদের কি বসে বলো, একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। বুঝছো? কোনো সংক্ষেপণের ক্ষেত্রে যে সাবজেক্ট আর ভার্ব সংক্ষেপণের ক্ষেত্রে কিন্তু এই যে দেখছো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখবো হলো ইনভার্টেড কমা বা কোয়াটেশন মার্ক, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখি কোয়াটেশন মার্ক হলো দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সিঙ্গেল কোয়াটেশন, একটা হলো ডাবল কোয়াটেশন হয়। বুঝছো? তাহলে দেখো, আমরা ডিরেক্ট স্পিচে বক্তার হুবহু অবিকল উদ্ধৃত করতে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। মানে হলো তুমি যদি কোনো একটা বাক্যে উক্তি দাও, যেমন ধরো মাদার সেইড, মানে মা বললো, তারপর একটা কমা, তারপরে এই যে কোয়াটেশন দিয়ে আটকাই দিতে হয়, কোয়াটেশন মার্ক দিয়ে আটকাই দিতে হয়। এই যে মা কি বললো, মা বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেখছি যে কোয়াটেশন মার্ক দিয়ে আটকাই দিয়েছি। আবার সেন্টেন্সের কোনো ওয়ার্ড চিহ্নিত করে বোঝাতে ইনভার্টেড কমা বসে। যেমন ধরো আমি এখানে দেখো ম্যাকবেথ, এই দেখো এখানে ম্যাকবেথ ইজ রিটেন বাই শেক্সপিয়ার, এখানে কিন্তু আমি যে দেখছো এইটাকে এটাকে আমি কি এটাকে একটু হাইলাইট করছি কি কিসের মাধ্যমে? ইনভার্টেড কমার মাধ্যমে। বুঝছো? ইনভার্টেড কমার মাধ্যমে। বা কোনো বইয়ের নাম বা যে কোনো ইসের নাম, যদি আমরা কাব্যগ্রন্থের নাম কিন্তু আমরা এইভাবে হাইলাইট করতে পারি ইনভার্টেড কমার মাধ্যমে। আচ্ছা, আর একটা বিষয়, এখানে কিন্তু আমাদের এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের সিঙ্গেল সিঙ্গেল কোটেশন মার্ক ব্যবহার করা হবে, আর শুধুমাত্র উক্তির ক্ষেত্রে বা কারো বলা কথার ক্ষেত্রে আমাদের ডাবল কোটেশন মার্ক ব্যবহৃত হবে। ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বারটা একটু দেখি, যে প্রবাদ প্রকাশ করতে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। প্রবাদ প্রকাশ করতে উদাহরণ যেমন ধরো প্রবাদ প্রকাশ করতে, যেমন ধরো আমি একটু লিখতে চাই টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। দেখছো এখানে কিন্তু আমি এই যে ইনভার্টেড কমা দিয়ে একটা প্রবাদ প্রকাশ করলাম। যে তাহলে আমাদের পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারের নিয়ম কিন্তু সবগুলো শেষ। এখন আমরা ক্যাপিটালাইজেশনের কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখেই আমরা কিন্তু প্র্যাকটিসে চলে যাব। চলো, এখন আমরা ক্যাপিটালাইজেশন কিন্তু শুরুতেই বলেছি। ক্যাপিটালাইজেশন মানে হলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরের ব্যবহারের নিয়মটাই হলো আমাদের ক্যাপিটালাইজেশন। এখন দেখো, প্রথম নিয়মটা হলো প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল হয়। তাহলে দেখো তোমরা কিন্তু এটা অলরেডি জানতা যে সেন্টেন্সের শুরুর ওয়ার্ড, এখানে সেন্টেন্সের শুরু ওয়ার্ড কোনটা? কামাল, কামালের কে বড় হাতের হয়েছে। আবার এই যে দেখো এই একটা বাক্যের প্রথম যে ওয়ার্ডটা দা, এটা কি বড় হাতের হয়েছে। আচ্ছা, এখন এর পরের রুলটা একটু দেখো, পরের 2 নম্বর রুল, কোনো মানুষের নাম, স্থানের নাম, দেশের নাম, পত্রিকার নাম, দিন বা মাসের নাম, দিকের নাম, ধর্ম, সম্প্রদায়, সাগর, মহাসাগর,
পাহাড়, পর্বত, বিখ্যাত জাহাজ, স্থান, বিমান, ট্রেন ইত্যাদি নামের প্রথম অক্ষরে ক্যাপিটাল লেটার হয়। মানে আমি যদি সংক্ষেপে বলি এই জিনিসটাই রুলটা, আমি যদি সংক্ষেপে বলি যে কোনো নামের প্রথম অক্ষর হয় ক্যাপিটাল লেটার। তাহলে যে কোনো নামের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার। দেখো যে কোনো উদাহরণ দিই, যেমন এই যে পদ্মা বা পদ্মা, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে পদ্মা। দা পদ্মা ইজ এ বিগ রিভার। তাহলে দেখো পদ্মা কিন্তু একটা কিসের নাম? নদীর নাম। তাই নদীর নামে বড় হাতের হয়েছে। উই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশকে একটা দেশের নাম, বড় হাতের হয়েছে প্রথম অক্ষরটা। দেখো আই রিড দ্য হোলি কুরআন, কুরআন একটা কিসের নাম? ধর্মগ্রন্থের নাম, এটার আগে বড় হাতের একটা কিউ হয়েছে। আবার আই ওয়েন্ট মাই হোল লাইফ ইন দ্য ওয়েস্ট, এই যে একটা দিকের নাম, ওয়েস্ট একটা দিকের নাম, তাহলে এটা একটা নাম, যেহেতু সেই ক্ষেত্রে আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। ওকে, চলো এরপর একটা দেখি। দেখো অ্যাব্রিভিয়েশন, এটা দেখো অ্যাব্রিভিয়েশন কিন্তু বারবার আসতেছে, তাই না? অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্ত রূপে প্রকাশ। তাহলে অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপে প্রকাশ করলে ক্যাপিটাল লেটার হয়। ওই যে আমরা দেখছি কিন্তু যে অ্যাব্রিভিয়েশনে সবগুলা ওয়ার্ডই ক্যাপিটাল লেটার হয়, যেমন ইউএসএ, ইউকে, ইউএই, তারপরে জিএম, এজিএম, ডিসি, বিটিবি, বিবিসি, ইউএন, বিএএম, এগুলো কিন্তু সবই অনেক দুইটা বা তিনটা ওয়ার্ডের সংক্ষেপণ রূপ, তাই না? যেমন ইউএসএ মানে কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউকে মানে কি? ইউনাইটেড কিংডম। বুঝছো? এইগুলা কিন্তু আমাদের একটা অ্যাব্রিভিয়েশন, আর অ্যাব্রিভিয়েশন সকল অক্ষর বড় হাতের হয়। এরপর দেখো উপাধি বা ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন ধরো শেরে বাংলা একে ফজলুল হক ওয়াজ এ গ্রেট ন্যাশনাল হিরো। তাহলে একে ফজলুল হক তো নামের প্রথমে তো হবেই, বড় হাতের অক্ষর হবেই, যে একে ফজলুল হক, এটার তো বড় হাতের হবেই। কিন্তু এই যে শেরে বাংলা, এটা কি একটা শেরেই বাংলা, এটা একটা পদবি, বুঝছো, বা উপাধি। তাহলে এইটার কিন্তু বড় হাতের হবে, আশা করি বুঝছো। এরপর দেখো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মেয়র, চেয়ারম্যান, প্রিন্সিপাল, হেডমাস্টার ইত্যাদি টাইটেল যখন কোনো ব্যক্তি নির্দেশ করে তখন এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এটাও কিন্তু দেখো আগেরটার সাথে রিলেটেড, মানে যে কোনো উপাধি বা পদবীর প্রথম অক্ষর কিন্তু আমাদের বড় হাতের হয়। যেমন মেয়র, মোহাম্মদ জাহিদ ডাইড লাস্ট নাইট, তাই না? এখানে কিন্তু তোমার দেখো মেয়রটা একটা পদবি, যার জন্য এটা একটা বড় হাতের অক্ষর হয়েছে। এরপরে ডিরেক্টর কোয়াটেশন বা বক্তব্য, দেখো ডিরেক্ট কোয়াটেশন বা বক্তব্যের প্রথম অক্ষর বড় হাতের হয়, মানে কোয়াটেশনের পরে প্রথম অক্ষর হয় আর কি। তাহলে এই যে কোয়াটেশন সাইন দিয়েছি, এরপর দেখো যা শুরু হবে সবই বড় হাতের অক্ষর। এই যে শুরু হয়েছে হ্যাভ দিয়ে, তো হ্যাভের প্রথম অক্ষরটা হবে বড় হাতের। তো আশা করি তোমরা বুঝছো। এখন চলো আমরা প্র্যাকটিসে চলে যাবো। দেখো আমরা 3টা প্র্যাকটিস আনছি, তো এই 3টা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা এইটা প্র্যাকটিস শেষ করবো। দেখো তো এখানে কি আছে, আমি অ্যান্সারটা একটু লিখি। অ্যান্সার ওকে। তাহলে দেখো এটা তোমরা আগে একবার পড়ো, নিজেরা চেষ্টা করো। আমি করে দিচ্ছি অ্যান্সারটা। তো প্রথমে দেখো আছে, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম রাশেদ আলম, এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অফ ইউর স্কুল। তো প্রথমত দেখো এই যে এই জিনিসটা উইথ ডিউ রেসপেক্ট, এটা কি একটা স্যালুটেশন না? বুঝছো? তো ফার্স্ট অফ অল ডাব্লুটা হবে আমাদের বড় হাতে, দেখো তাহলে উইথ ডিউ রেসপেক্ট। ওকে, এখন এই একটা স্যালুটেশন না? উইথ রেসপেক্ট মানে সম্বোধন করছি যে শ্রদ্ধার সাথে, তাহলে এরপরে একটা কমা হবে। ওকে, এরপরে আছে হলো কমা, আই উড লাইক টু স্টেট। তাহলে দেখো আই আছে, আই তো আমরা জানি বড় হাতের হয়। আই উড লাইক টু স্টেট। এরপর আছে দ্যাট, এরপর আবার আই এম, এরপর আছে নাম রাশেদ আলম। দেখো আমি এই রাশেদের আরটা বড় হাতে দিচ্ছি, দেখছো? এই যে আবার আলমের এটাও বড় হাতের দিচ্ছি, কারণ কি এগুলা নাম। আবার এই দুইটা আইও কিন্তু বড় হাতের দিয়েছি, দেখছো? ওকে, এরপরে আলম, এই স্টুডেন্ট, দেখো এইখানে একটা কমা হলো। আচ্ছা, এরপরে এই স্টুডেন্ট অফ ক্লাস 5 অফ ইয়োর স্কুল। তাহলে দেখো আমি কিন্তু কি জিনিস চেঞ্জ করলাম, আমার লাস্টে একটা ফুল স্টপ দিতে হবে, দেখো উইথ ডিউ রেসপেক্ট স্যালুটেশন, এরপরে কমা, আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম রাশেদ আলম। এই যে দেখছো এখানে আমি কিন্তু একটা রাশেদ আলম বড় হাতে দিয়েছি, এরপরে কমা, এই স্টুডেন্ট অফ ক্লাস 5
অফ ইয়োর স্কুল, লাস্টে গিয়ে একটা ফুল স্টপ। আচ্ছা চলো এরপরে কিন্তু আমরা পরের প্র্যাকটিসে চলে যাই, 2 নম্বর প্র্যাকটিস। তাহলে আবার চলো লেখা শুরু করি। অ্যান্সার, দেখো এখানে কি আছে। প্রথমে আছে মিস্টার খান দ্য টিচার। দেখো এখানে কি আছে, মিস্টার খান দ্য ক্লাস টিচার ওয়েন্ট উইথ ফারহানা অন দ্য ফিল্ড ট্রিপ। ফারহানা স মিস্টার কামাল দ্য গাইড অ্যাট দ্য মিউজিয়াম। দেখো এটা কিন্তু বেশ জটিল। তোমরা প্রথমে আছে মিস্টার, তো এটা একটা অ্যাব্রিভিয়েশন, তাই এরকম দিয়ে দিলাম মিস্টার দিয়ে। প্রথম বড় হাতে দিলাম, এমটা বড় হাতে দিলাম, এরপরে আর দিয়ে একটা ডট, ওকে, মানে ফুল স্টপ। এরপরে খান, খান যেহেতু নাম তাই আমরা বা পদবি, এটা আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতেছি। এরপরে মিস্টার খান, এরপরে কমা, দ্য ক্লাস টিচার, কমা, ওয়েন্ট উইথ ফারহানা, ফারহানা যেহেতু নাম তাই বড় হাতের অক্ষর দিয়ে শুরু করলাম। ফারহানা অন দ্য ফিল্ড ট্রিপ, ওকে। এরপরে ফুল স্টপ। এরপরে দেখো ফারহানা স মিস্টার কামাল, কামাল একটা নাম তাই কে বড় হাতে দিয়ে শুরু করলাম। দা কামাল দ্য গাইড অ্যাট দ্য মিউজিয়াম, একটা মিউজিয়াম। আচ্ছা ওকে, এরপর একটা ফুল স্টপ। তাহলে দেখো আমি লিখে ফেললাম মিস্টার খান দ্য ক্লাস টিচার ওয়েন্ট উইথ ফারহানা অন দ্য ফিল্ড ট্রিপ। এরপরে ফুল স্টপ। ফারহানা স মিস্টার কামাল দ্য গাইড অ্যাট দ্য মিউজিয়াম। আচ্ছা এরপর দেখো পরের প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিসটা হলো এরকম, সুন্দরবন নিয়ে। দেখো প্রথমে আছে দা, দা যেহেতু বড় প্রথম অক্ষরটা শুরু করতে হয় আমাদের কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে দা সুন্দরবন, সুন্দরবন কিন্তু একটা বনের নাম, মানে একটা ম্যানগ্রোভ বন, তাই আমরা একটা সুন্দরবনের রেসটা বড় হাতে দিয়েছি। সুন্দর বন, বনস ইজ আ ফরেস্ট ইন বাংলাদেশ, বাংলাদেশ ফুল স্টপ। ইট ইজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার্ড বাই ইউনেস্কো, ইউনেস্কো, ওকে। এরপরে ও হোয়াট আ ম্যাগনিফিসেন্ট প্লেস, প্লেস ইট ইজ। দেখো তো আশা করি তোমরা বুঝছোই যে অ্যান্সারটা আমি লিখে দিলাম। তোমরা একটু মিলিয়ে নিবে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারো। থ্যাংক ইউ সবাইকে।